আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনুশীলনী 1.3 নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা গত ক্লাসে এই অধ্যায়ের প্রথম সৃজনশীলটি করেছি এবং আজকে আমরা এই অধ্যায়ের দ্বিতীয় সৃজনশীলটি করব। তো চলো শুরু করা যাক। আমাদের সৃজনশীলের উদ্দীপকে বলে দিয়েছে 4টি ঘন্টা যথাক্রমে 30 মিনিট, 45 মিনিট, 15 মিনিট ও 1 ঘন্টা পর পর বাজে। আশা করি উদ্দীপকটা তোমরা বুঝতে পেরেছো যে একটা ঘন্টা 30 মিনিট পর পর বাজে, আর একটা ঘন্টা 45 মিনিট পর পর বাজে, আর একটা ঘন্টা 15 মিনিট পর পর বাজে, আর একটা ঘন্টা 1 ঘন্টা বা 60 মিনিট পর পর বাজে। এটা দেওয়া আছে আমাদের। আমাদের কত বসে 45 ও 30-এর মৌলিক গুণনীয়কগুলো নির্ণয় করো। দেখো, গুণনীয়ক কি এটা আমরা জানি। তার মানে কোনো একটি সংখ্যাকে যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যায় সেই সংখ্যাগুলো হচ্ছে এই সংখ্যার গুণনীয়ক। তার মানে 45-কে যেই সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যায় সেই সংখ্যাগুলো হচ্ছে 45-এর গুণনীয়ক। আবার এখানে বলছে মৌলিক গুণনীয়ক, তাহলে ওই যে যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যায় 45-কে, সেই সংখ্যার মধ্য থেকে যেগুলো মৌলিক সংখ্যা সেইগুলাই হবে এখানে অ্যান্সার, যে সেইগুলাই হচ্ছে মৌলিক গুণনীয়ক 45-এর। প্রথম আমাদের যে কাজ সেটা হচ্ছে 45। 45 সমান সমান আমরা কি লিখতে পারি দেখো তো। এখানে যদি আমি একটু ভাগ করে দেখাই, 45-কে তুমি কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারবা? মৌলিক সংখ্যা হতে হবে, যেহেতু বলছে মৌলিক গুণনীয়ক। 45 একটা বিজোড় সংখ্যা, তাই জোড় সংখ্যা দিয়ে ভাগ করতে পারবা না। তাহলে সবচেয়ে ছোট বিজোড় মৌলিক সংখ্যা কোনটি? 3। 3 দিয়ে দেখি ভাগ করা যায় কিনা। 3 15 45 যাচ্ছে। তাহলে আমরা যদি 3 দিয়ে ভাগ করি 45-কে, 3 15 45। ওকে, 15-কে 3 দিয়ে ভাগ করা যায়? কিন্তু মৌলিক সংখ্যা যায়। 3 দিয়ে ভাগ করলে 3 5 15। তাহলে দেখো 45 সমান সমান লেখা যায় 3 গুণ 3 গুণ 5। 3 5 15, 3 15 45। এবং এই যে 3 3 5 এরা প্রত্যেকেই কিন্তু 45-এর গুণনীয়ক, কারণ এদের দ্বারা দেখো 45-কে ভাগ করা গেছে এবং এরা কিন্তু একই সাথে মৌলিক সংখ্যা। তাহলে 3 3 5 এরাই হচ্ছে 45-এর মৌলিক গুণনীয়ক। লিখতে পারি অতএব 45 এর মৌলিক গুণনীয়ক গুলা হচ্ছে কি কি আসতেছে? 3 3 ও 5। আশা করি এই অংশটুকু বুঝতে পেরেছো। 45-এর মৌলিক গুণনীয়ক আমরা বের করলাম, এখন আমাদের লাগবে 30-এর। তাহলে একইভাবে আমরা লিখতে পারি 30 সমান সমান, তাহলে এখানে দেখো 30 30 একটা জোড় সংখ্যা। তাহলে দেখো তো একমাত্র জোড় মৌলিক সংখ্যা 2। 2 দ্বারা কিন্তু 30-কে ভাগ করা যায়। তাহলে 2 মিলে 15 দুগুণী 30। এবার 15-কে কিভাবে ভাগ করবো? আমরা তো অলরেডি ভাগ করিয়ে ফেলেছি এখানে। 3 দিয়ে 3 5 15। তাহলে 30 সমান সমান লিখতে পারি 2 গুণ 3 গুণ 5। দেখো এটা প্রত্যেকেই 30-এর গুণনীয়ক এবং এটা প্রত্যেকেই মৌলিক সংখ্যা। তাহলে লিখতে পারি অতএব 30 এর মৌলিক গুণনীয়ক গুলা হচ্ছে 2 3 ও 5। ওকে, এটাই হচ্ছে আমাদের কয়ের অ্যান্সার। আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে এটা বুঝতে পেরেছো। এবার আমরা খ নম্বরটি দেখি আমাদের কি বলছে। দেখো, খ নম্বরে আমাদের বলছে যে ঘন্টা 4টি সকাল 5টায় একবার একত্রে বেজেছে। এই যে 4টা ঘন্টা ছিল, এই 4টা ঘন্টা সকাল 5টায় একসাথে বেজেছে। আবার কখন ঘন্টাগুলো তৃতীয়বার একত্রে বাজবে? তৃতীয়বার আবার একসাথে বাজবে কখন ঘন্টাগুলো, সেটা দেখতে হবে। আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ঘন্টাগুলো কত সময় পরে যে একত্রে বাজে সেটা বের করতে হবে। এখন আমি বলে দিলাম যে ধরো এখন এখন বাজে 5টা, সকাল 5টা, এই 5টার সময় একত্রে বেজেছে এক সময় একসাথে। ঘন্টাগুলো তৃতীয়বার কখন বাজবে একসাথে, তাহলে কত সময় পরে বাজবে যদি আমি বের করে ফেলতে পারি। ধরো আমি বের করলাম 2 ঘন্টা পরে ঘন্টাগুলো একত্রে বাজবে। তাহলে 5-এর পরে দ্বিতীয়বার বাজবে কত? 2 ঘন্টা যোগ করো 7টায়। তৃতীয়বার বাজবে কখন? 7টার সাথে আরো 2 ঘন্টা যোগ করে দাও 9টায়। সকাল 9টায় একত্রে তৃতীয়বার বাজবে। এই যে 2 ঘন্টা পরে একত্রে বাজবে এটা আমরা বের করে নিতে হবে। সে সময়টিকে আসলেই 2 ঘন্টা, না 3 ঘন্টা, না 4 ঘন্টা, না 5 ঘন্টা পরে, সেটা আমরা এখন দেখি যে কিভাবে বের করা যায়। এটা কিভাবে বের করা যায় এই সহজ প্রসেসটা যাওয়ার আগে আমি একটু ডিটেলস আলোচনা করি তোমাদের বোঝানোর জন্য।
সেটা হচ্ছে এই ঘড়িটি 30 মিনিট পর পর বাজে। তাহলে দেখো এই প্রথম বাজছে যখন, তাহলে 30 মিনিট পরে একবার বেজেছে, তারপরে 60 মিনিট পরে আবার বাজবে, 90 মিনিট পরে আবার বাজবে, তারপরে 120 মিনিট মানে 30 মিনিট পর পর বাজতেছে, তারপরে 150 মিনিটে আর একবার বাজবে, তারপরে 180 মিনিটে যে আর একবার বাজবে, 210 মিনিটে যে আর একবার বাজবে, 240 মিনিটে যে আর একবার বাজবে, 270 মিনিটে যে আর একবার বাজবে, 300 মিনিটে যে আর একবার বাজবে। তাহলে এই ঘড়িটি দেখো 30 মিনিট পর পরই কিন্তু বাজতেছে। ওকে, এরপরে এটা 45 মিনিট পর পর বাজতেছিল এই ঘড়িটা। আমরা ধরো এই ঘড়িটার নাম দিলাম প্রথম, তারপরে দ্বিতীয় ঘড়ি, তারপরে তৃতীয় ঘড়ি, তারপরে চতুর্থ ঘড়ি। দ্বিতীয় ঘড়িটি 45 মিনিট পর পর বাজতেছে, তাহলে 45 মিনিটে একবার বাজছে, 45 মিনিট পরে তার মানে 90 মিনিটে আবার বাজতেছে, 90 সাথে আরো 45 মিনিট পরে বাজবে, তাহলে কত 135 মিনিটে আবার বাজতেছে, তারপরে 180 মিনিটে যে আবার বাজতেছে, তারপরে 225 মিনিটে যে আবার বাজতেছে, তারপরে 270 মিনিটে যে আবার বাজতেছে, তারপরে 315 মিনিটে যে আবার বাজতেছে। মানে এই ঘড়িটি দেখো 45 মিনিট পর পর বাজতেছে, এইভাবে 45 মিনিট পর পর বাজতেই থাকবে। ওকে, তারপরে ঘড়িটি বলছে কত 15 মিনিট পর পর বাজতেছে, তাহলে 15 মিনিটে একবার বাজছে 15 মিনিট পরে, তারপরে আবার 15 মিনিট পরে, তার মানে 30 মিনিটে যে বাজতেছে একবার, তারপরে 45 মিনিটে যে একবার বাজতেছে, 60 মিনিটে যে একবার বাজতেছে, তারপরে 75 মিনিটে যে একবার বাজতেছে, তারপরে 90 মিনিটে যে একবার বাজতেছে, তারপরে 115 মিনিটে যে আবার বাজতেছে, 130 মিনিটে যে আবার বাজতেছে, 145 মিনিটে যে একবার বাজতেছে, তারপরে 60 মিনিটে যে আবার বাজতেছে। ওকে, সরি এটা 90, তারপরে 105, যেহেতু 15 মিনিট পর পর বাজতেছে, তাহলে এটা 120 মিনিটে যে আবার বাজতেছে, 135 মিনিটে যে আবার বাজতেছে, 150 মিনিটে যে আবার বাজতেছে, 165 মিনিটে যে আবার বাজতেছে, 180 মিনিটে যে আবার বাজতেছে, 195 মিনিটে যে আবার বাজতেছে, 210 মিনিটে, 210 মিনিটে যে আবার বাজতেছে। এইভাবে সে কিন্তু 15 মিনিট পর পর বাজতেই থাকবে, বাজতেই থাকবে। ওকে, চতুর্থ ঘড়িটি আমাদের বলছিল কি 1 ঘন্টা পর পর, 1 ঘন্টা মানে কি 60 মিনিট, তাহলে 60 মিনিটে বাজতেছে একবার, 60 মিনিট পর তার মানে 120 মিনিটে যে আবার, 180 মিনিটে যে আবার বাজতেছে, 240 মিনিটে যে আবার বাজতেছে, 300 মিনিটে যে আবার বাজতেছে, 360 মিনিটে যে আবার বাজতেছে। এখন কথা হচ্ছে যে এই যে চারটি ঘড়ি দেখো তো একত্রে কত মিনিটে যে বাজছে। যেমন ধরো এটা 30 মিনিটে বাজছে, এও কিন্তু 30 মিনিটে একবার বাজছে, কিন্তু বাকি দুইটা যে ঘড়ি এরা কিন্তু 30 মিনিটে বাজেনি, তাহলে একত্রে কিন্তু 30 মিনিটে বাজেনি। আবার দেখো এর ক্ষেত্রে ধরো এ 90 মিনিটে বাজছে, এই যে প্রথম ঘড়িটা, দ্বিতীয় ঘড়িটাও 90 মিনিটে কিন্তু বাজছে, তৃতীয় ঘড়িটাও কিন্তু 90 মিনিটে বাজছে, এই তিনটা ঘড়ি কিন্তু 90 মিনিটে একসাথে বেজেছে, কিন্তু এ কিন্তু আর 90 মিনিটে বাজেনি, তাহলে কিন্তু চারটা ঘড়ি একসাথে 90 মিনিটে বাজেনি। তাহলে দেখতে হবে যে কত মিনিটে যে এই চারটে ঘড়ি একসাথে বেজেছে। দেখো সেই টাইমটা হচ্ছে 180 মিনিট। এই 180 মিনিটের আগে এই চারটি ঘড়ি কিন্তু আর একত্রে বাজেনি। তাহলে সবচেয়ে কাছাকাছি যে সময়ে তারা একত্রে বেজেছে সেটা হচ্ছে 180 মিনিটে। এই 180 মিনিটে দেখো এও বেজেছে, এও বেজেছে, এও বেজেছে, এও বেজেছে। তাহলে 180 মিনিট পরে কিন্তু ঘড়ি চারটে আবার একসাথে বাজবে। 180 মিনিট কত? 3 ঘন্টা। 1 ঘন্টা সমান 60 মিনিট, 3 ঘন্টা মানে 180 মিনিট। 3 ঘন্টা পরে যে কিন্তু ঘড়ি চারটে আবার একত্রে বেজেছে। তাহলে আমরা কিন্তু অ্যান্সার পেয়ে যাচ্ছি 5টায়, কিন্তু সকাল 5টায় একবার বেজেছে প্রথমবার, তাই না? তাহলে প্রথমবার 5টায়, দ্বিতীয়বার 3 ঘন্টা পর পর, তাহলে 5-এর পরে 3 ঘন্টা যোগ করে দাও দ্বিতীয়বার, আর তৃতীয়বার বেজেছে কত? আবার 3 ঘন্টা পরে। তাহলে অ্যান্সার কত হবে? দেখো সকাল 5টায় একবার বেজেছে, তার 3 ঘন্টা পরে দ্বিতীয়বার বাজবে, তাহলে 5 আর 3 8টায় যে দ্বিতীয়বার বাজবে, তার আবার 3 ঘন্টা পরে তৃতীয়বার বাজবে, তাহলে 8 আর 3 11টায়, সকাল 11টায় যে তৃতীয়বার বাজবে। অ্যান্সার হয়ে গেছে। এখন কথা হচ্ছে আমরা কি পরীক্ষা খাতে এভাবে করব? না, এভাবে করব না। তাহলে এটা কেন দেখালাম? এটা এই জন্যই দেখালাম যে বোঝানোর জন্য ডিটেলস যে ঘড়ি চারটি এই যে একত্রে আসলে বাজবে কত সময় পরে। সহজে কিভাবে করতে পারি? সহজে করতে পারি, এখানে যে সময়গুলো দেয়া ছিল এত ঘন্টা পর পর বা এত মিনিট পর পর বাজতেছে,
এই সময়গুলো লসাগু করলেই কিন্তু হয়ে যেত 180। সেই 180 হচ্ছে সেই সংখ্যা বা সেই সময় যেটা যে সময় পরে 4টি ঘন্টা একত্রে বাজবে। লসাগু করলে আমরা সহজে পেয়ে যাচ্ছি। এত কিছু দেখানোর দরকার কি? লসাগুটা কেন করব? সেই জন্য এটা দেখালাম যে লসাগু করলে আমরা অ্যান্সারটা পাচ্ছি, আবার লসাগু না করেও অ্যান্সারটা বের করতে পারতেছি, কিন্তু এইভাবে তো পরীক্ষা খাতায় লেখা সম্ভব না। এই জন্য আমরা লসাগু করব। আশা করি বুঝতে পেরেছ অঙ্কটি। ওকে, তাহলে আমরা কিন্তু বুঝে ফেললাম যে অঙ্কটি লসাগু করতে হবে, লসাগু করলে কিভাবে অঙ্কটি অ্যান্সার আসবে এবং কেন লসাগু করতে হবে সেটাও কিন্তু আমরা বুঝে ফেললাম এখান থেকে। তাহলে এখন আমরা লিখতে পারি, প্রথমে দেওয়া আছে কি, যে দেওয়া আছে কত সময় পর পর ঘড়িগুলো একত্রে বাজে, সরি কত সময় পর পর ঘড়িগুলো বাজে। দেওয়া আছে 4টি ঘড়ি যথাক্রমে কত মিনিট পর পর বাজে? 30 মিনিট, 45 মিনিট, 15 মিনিট ও 1 ঘন্টা। বা 1 ঘন্টা মানে কত? 60 মিনিট। 1 ঘন্টা বা 60 মিনিট পর পর বাজে। ওকে, তাহলে এখন আমাদের কাজ কি? সংখ্যাগুলো লসাগু করা। লসাগু আমরা করে ফেলি। তাহলে 30, 45, 15 আর 60। ওকে, লসাগু করি। লসাগু করলে 2 দিয়ে ভাগ করলে 15 দুগুণে 30। 45-এর মধ্যে ভাগ করা যায় না 2 দিয়ে 45-কে, কারণ বিজোড় সংখ্যা। 15-কেও ভাগ করা যায় না, বিজোড় সংখ্যা। 60-কে ভাগ করা যায়, 30 দুগুণে 60। ওকে, এবার আমরা ধরো 3 নিলাম। 3 পাঁচা 15, 3 15 45, 3 পাঁচা 15, 3 10-এ 30। ওকে, এবার আমরা 5 দিয়ে ভাগ করি। 5 অক্ষে 5, 3 পাঁচা 15, 5 অক্ষে 5, 5 দুগুণে 10। আর কোনো সংখ্যা নেওয়ার দরকার নেই, কারণ নিচে এক একটা সংখ্যা এক একবার আছে। এখন আমাদের কাজ কি? বাইরের সংখ্যাগুলো গুণ করলে লসাগু পেয়ে যাব। তাহলে অতএব লসাগু, লসাগু কি? 2 গুণ 3 গুণ 5 গুণ 3 গুণ 2। এই গুণ বা ভাগের ক্ষেত্রে আমরা 1 নিয়ে আসি না, কারণ কোনো সংখ্যার সাথে 1 গুণ করলেও যা, 1 ভাগ করলেও তাই, একই কথা, সংখ্যায় কোনো পরিবর্তন হয় না। গুণ করলে কত পাচ্ছি? 3 দুগুণা 6, 5 6 30, 3 30 90, 90 দুগুণে 180। লসাগু পেয়ে গেলাম আমরা 180। তার মানে 180 মিনিট পরে ঘন্টাগুলো একত্রে বাজবে। 180 মিনিট মানে কত? 3 ঘন্টা। লিখতে পারি আমরা, অতএব 180 মিনিট বা 3 ঘন্টা পর ঘন্টা 4টি একত্রে বাজবে। এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এবার তৃতীয়বার কখন বাজবে সেটা আমরা লিখে ফেলি। তাহলে অতএব ঘন্টা 4টি সকাল 5টায় একত্রে বাজার পর তৃতীয়বার একত্রে বাজবে। সমান সমান সকাল 5টার সাথে 3 যোগ করলে দ্বিতীয়বার, 3 ঘন্টা পর পর, আর আরো 3 যোগ করলে তৃতীয়বার বাজবে। তাহলে কত হলো দেখো তো? এতটাই। তার মানে 5 আর 3 8 আর 3 11, তার মানে 11টায়। এটাই হচ্ছে আমাদের সেই অ্যান্সার, যে সকাল 11টায় ঘড়ি 3টি তৃতীয়বারের মতো একত্রে বাজবে। আশা করি তোমরা খ নম্বরটি, এটা ছিল খ, খুব ভালোভাবে বুঝতে পেরেছ। ওকে, এবার আমরা গ নম্বরটি করি। এই যে আমরা প্রতিটা অঙ্কে চেষ্টা করি ডিটেলস একটু আলোচনা করার জন্য, যেটা কিন্তু তোমাদের প্রয়োজন না। কেন প্রয়োজন না? কারণ তোমরা অনেকেই চিন্তা করো যে এত আলোচনার কি দরকার, আমরা যে লসাগু করে দিলেই তো হয়, আমাদের তো এইভাবেই শেখানো হয় যে সংখ্যাগুলো লসাগু করলে যেটা হবে সেটাই হচ্ছে সংখ্যাগুলো ঘড়ি 4টি একত্রে বাজবে সেই সময় পরে। আসলেই ঠিক, অ্যান্সারটা ঠিক, কিন্তু কেন লসাগু করতে হয় আর লসাগু ছাড়া অন্য কোনোভাবে করা যায় কিনা, সেটা কিন্তু আমরা এই ডিটেলস আলোচনার মাধ্যমে বুঝাই। তো যারা শুধু ম্যাথটা পাশের জন্য করো না, যারা বেস করার জন্য এবং ম্যাথটাকে ভালোবাসতে চাও, ম্যাথটাকে ভালোবাসো, তাদের জন্য কিন্তু আমরা ডিটেলস আলোচনা করি। এবং এই যে ডিটেলস আলোচনার ফলে তোমরা যে ছোট ছোট করে তোমাদের যে বেসিক চেঞ্জ হচ্ছে, বেসিকের যে উন্নতি হচ্ছে, এটা কিন্তু তোমরা
1 বছর 2 বছর পরে যে টের পাবা যে আসলে তোমরা অনেক কিছু শিখে ফেলেছো ম্যাথে দেখবা, তখন ম্যাথ আর ভয় পাবা না, ম্যাথ দেখলে ভালো লাগবে। নতুন নতুন ম্যাথ তোমরা চাইবা যে আসলে এই ম্যাথটা কিভাবে করা যায়, এই অঙ্কটি কিভাবে করা যায়, তখন ভালো লাগবে তোমাদের। ওকে, এখন আমরা গ নম্বরটি দেখি। আমাদের গ বলছে কি, ঘন্টাগুলো যে সময় পর পর বাজে সে সংখ্যাগুলো দ্বারা 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করলে 5 অবশিষ্ট থাকবে। তাহলে ঘন্টাগুলো কত সময় পর পর বাজে? 30 মিনিট, 45 মিনিট, 15 মিনিট আর 1 ঘন্টা বা 60 মিনিট। এই যে প্রত্যেকটি সংখ্যা দ্বারা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করতে বলছে, এবং শুধু ভাগ করলেই হবে না, শেষে থাকতে হবে 5। এখন দেখো তো, তাহলে প্রতিটা সংখ্যা দ্বারা 5 অঙ্কের একটা সংখ্যা নির্ণয় করতে হবে, এমন সংখ্যা যেই সংখ্যাকে 30 দ্বারা ভাগ করলেও ভাগশেষ 5 থাকবে, 45 দ্বারা ভাগ করলেও ভাগশেষ 5 থাকবে, 15 দ্বারা ভাগ করলেও ভাগশেষ 5 থাকবে, এবং 60 দ্বারা ভাগ করলেও ভাগশেষ 5 থাকবে। কিভাবে নির্ণয় করবা? আমি একটু ডিটেলস আলোচনা করি আগে। ধরো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে, আমরা জানি এটা হচ্ছে 10,000 হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আচ্ছা, একে যদি আমরা 30 দ্বারা ভাগ করি, 30 দ্বারা ভাগ করো, তাহলে 30 100-র মধ্যে যায় 3 বার, 3 30 90, থাকে কত দেখো 10। এই শূন্য নামাই দাও, 30 100-র মধ্যে 3 বার, 3 30 90, ওকে, থাকে কত 10। এই শূন্য নামাই দাও, 3 30 90, আর তো শূন্য নামানো যায় না, বিয়োগ করলে 10। তাহলে দেখো 30 দ্বারা যদি আমি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করলাম, অবশিষ্ট আছে কত 10। তাহলে এটা কিন্তু সেই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নয় যেটা আমরা চাচ্ছি, কারণ 30 দ্বারা ভাগ করলে কত থাকবে শেষে 5। তাহলে দেখো এই সংখ্যার সাথে যদি 25 যোগ করতাম, তাহলে এখানে কত থাকতো, 25 আর 10 35। 30 দ্বারা 35-কে ভাগ করলে কি ভাগশেষ কত থাকতো, 5 থেকে যেত। তাহলে এই সংখ্যার সাথে 25 যোগ করলে সংখ্যাটি কত হবে দেখো তো, 10,025। এর সাথে যদি 25 যোগ করি, এবার এই সংখ্যাটিকে 30 দ্বারা ভাগ করো, 30 3 বার যায়, 3 30 90, 100 থেকে 90 গেলে থাকে 10, এই 2 নামাই দাও 102, আবার 3 বার যাবে, 3 30 90, 102 থেকে 90 গেলে থাকে 12। ওকে, এবার 5 নামাই দাও, 30 125-এর মধ্যে কয়বার যায়, 4 বার, 4 30 120, 4 বার নিলে 120, থাকে কত দেখো 5। এই দেখো এই সংখ্যাটি 5 অঙ্কের একটা ক্ষুদ্রতম সংখ্যা, যাকে 30 দ্বারা ভাগ করছি, ভাগশেষ আছে 5। ওকে, তাহলে একটা সংখ্যা আমরা পেয়ে গেলাম মনে হচ্ছে, তাই না, যে এই সংখ্যাটি হবে সেই সংখ্যা। আসলে কি হয়েছে এখনো বলা যাচ্ছে না, কেন? কারণ শুধু 30 দ্বারা ভাগ করলে ভাগশেষ 5 হলে হবে না, 45 দ্বারাও এই সংখ্যাকে ভাগ করে দেখতে হবে শেষে 5 আছে কিনা। যদি হয় তাহলে ঠিক আছে, এবার 15 দ্বারা দেখতে হবে, যদি হয় ঠিক আছে, এবার 60 দ্বারা দেখতে হবে। এই সকল সংখ্যাগুলো দ্বারা ভাগ করে যখন ভাগশেষ 5 থাকবে, তখন বলতে পারবে হ্যাঁ এটাই সেই সংখ্যা। তাহলে এবার দেখি আমরা 45 দ্বারা ভাগ করলে ভাগশেষ 5 থাকে কিনা। যে 45 দ্বারা এই সংখ্যাটিকে ভাগ করব আমরা, 10,025। 45 100-র মধ্যে যায় 2 বার, 45 দুগুনি 90, 100 থেকে 90 গেলে থাকে 10, 2 নামাই দাও, আবার 2 বার যাবে, 45 দুগুনি 90, 102 থেকে 90 গেলে থাকে 12, এই 5 নামাই দাও। 45 125-এর মধ্যে কয়বার যায়, 3 বার তো নেওয়া যাচ্ছে না, কারণ 3 বার নিলে 3 40 120, 3 5 15, 135 হয়ে যায়, আমার আছে 125, তাহলে 2 বারই নেওয়া যাবে। তাহলে 2 বার নিলে 45 দুগুনি 90, থাকে কত দেখো তো 35 থেকে যাচ্ছে। তাহলে দেখো 45 দ্বারা ভাগ করলে 5 থাকার কথা, সংখ্যাটি যদি ঠিক হতো, কিন্তু আছে আমার 35, তাহলে কিন্তু এটা সেই সংখ্যা নয়। সেই সংখ্যা যদি হতো তাহলে 30 দ্বারা ভাগ করলেও 5 থাকবে অবশিষ্ট, 45 দ্বারা ভাগ করলে অবশিষ্ট 5 থাকবে। 30-এর ক্ষেত্রে 5 আছে, কিন্তু 45-এর ক্ষেত্রে 5 নাই অবশিষ্ট, তাহলে কিন্তু এই সংখ্যাটি নেওয়া যাচ্ছে না। আবার ধরো সংখ্যাটি 30 দ্বারা মিলে গেছে, 45 দ্বারা মিলে গেছে, 45 দ্বারা ভাগ করলেও 5 আছে, এবার 15 দ্বারা দেখতে হবে, যদি 15 দ্বারা না মেলে তাহলে কিন্তু সংখ্যাটি নেওয়া যাবে না। এইভাবে প্রতিটা সংখ্যা দ্বারা বারবার ভাগ করতে হবে, করে একটা সংখ্যা মিলে যাবে, যে কোনো একটা সংখ্যা। আমরা এই যে এখান থেকে ধরো এবার 5 থেকে হলো না এটা, তাহলে এর সাথে আবার 30 যোগ করতে হবে, তাহলে কত হবে 155 নিলেও কিন্তু 30 দ্বারা ভাগ করলে 5 থাকবে। তার মানে 10,055 সংখ্যাকে যদি তুমি 30 দ্বারা ভাগ করো, ভাগশেষ 5 থাকবে। এখানে দেখতে হবে 10,055-কে 45 দ্বারা ভাগ করলে ভাগশেষ 5 থাকে কিনা। আচ্ছা, যদি থাকে সেটা আবার 15 দ্বারা ভাগ করে দেখতে হবে হয় কিনা, যদি হয় সেটা আবার 60 দ্বারা দেখতে হবে, ব্যাস হলো না, তাহলে আবার 30 করে বাড়াতে হবে বা কমাতে হবে। এইভাবে কিন্তু 5 অঙ্কের একটা সংখ্যা নির্ণয় করতে হবে, ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে এটা এইভাবে যদি আমরা যাই প্রসিডিউরে, তাহলে সারাদিন লাগবে অঙ্কটা শেষ করতে, তাই না? তাহলে এই প্রসিডিউরে যাওয়া যাবে না। তাহলে কিভাবে আমরা করতে পারি, সেটা হচ্ছে
এই যে সংখ্যাগুলো দেওয়া আছে, তোমার 30 মিনিট, 45 মিনিট, 15 মিনিট আর 60 মিনিট, এই 30, 45, 15 আর 60 লসাগু করতে হবে। লসাগু আমরা খতে অলরেডি করেছি, কত পেয়েছি? 180। তাহলে 180 দিয়ে দেখতে হবে ভাগ করে একটা সংখ্যা দিয়ে। 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাটি 180 দ্বারা ভাগ করলে ভাগশেষ 5 হবে, সেটা হবে অ্যান্সার। এখন প্রশ্ন আসতে পারে সেটা কিভাবে হবে, সেটাও একটু দেখি। 180 যে লসাগু, এই যে 30, 45, 15 ও 60 এর লসাগু 180। তার মানে লসাগু মানে কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তাই না? 30-এর গুণিতক 180, দেখো 6 30 180, 45-এর গুণিতক 180, 4 45 180, আবার 15-র গুণিতক 180, 15 গুণিতক 180 হইলে 16, 15 গুণিত 16 180। ওকে, আবার 60-এর গুণিতক 180, তার মানে 3 60 180। এদের প্রত্যেকের গুণিতক কিন্তু 180। তাহলে এই গুণিতক দ্বারা যে এই সংখ্যাটিকে ভাগ করা যাবে নিঃশেষে, 30 দ্বারাও সেই সংখ্যাটিকে নিঃশেষে ভাগ করা যাবে। একটু এক্সাম্পল আমরা দেখি। ধরো 360, এই 360কে আমরা 180 দ্বারা ভাগ করব, কারণ 180 তো 30-এর গুণিতক। তাহলে 180 360-এর মধ্যে কয়বার যায়? 2 বার। 180 দুগুণী 360, নিঃশেষে ভাগ করতে পারছে 360-কে 180। এবার আমরা দেখি 30 দ্বারা 360-কে নিঃশেষে ভাগ করা যায় কিনা। তাহলে 30 যাবে কতবার? 3 বারং 36। এই যে 30 গুণিত 12 360। দেখো, তার মানে এই সংখ্যাগুলো লসাগু যে সংখ্যাটিকে নিঃশেষে ভাগ করতে পারছে, 30ও কিন্তু এই সংখ্যাটিকে নিঃশেষে ভাগ করতে পারছে, কারণ 30-এর গুণিতক এটা। আবার দেখি এই 360-কে এবার 45 দ্বারা ভাগ করা যায় কিনা। 360, তাহলে কতবার যাবে? 45 দুগুণী 90, তাই না? 4 9 36, তাহলে 8 বার যাবে। দেখো 5 8 40 শূন্য, হাতে থাকে কত? 4, 4 32 আর 4 36। এই দেখো নিঃশেষে ভাগ করতে পারছে। এবার দেখি 15 ভাগ করতে পারি কিনা। 360, তাহলে কত হয়? 15, 15 দুগুণী 30, থাকে 6 শূন্য, 4 15 60। দেখো 15 নিঃশেষে ভাগ করতে পারছে। এবার থাকে কত? 60। 60 দ্বারা 360-কে 6 6 36, 360, দেখো নিঃশেষে ভাগ করতে পারছে। তার মানে এই সংখ্যাগুলো লসাগু বা গুণিতক, এটা তো গুণিতক, সবচেয়ে ছোট গুণিতক এই সংখ্যাগুলো। এই সংখ্যাগুলো লসাগু যে সংখ্যাটিকে নিঃশেষে ভাগ করতে পারছে, এই প্রত্যেকটি সংখ্যা আলাদা আলাদা করে কিন্তু সেই সংখ্যাটিকে নিঃশেষে ভাগ করতে পারছে। এখন যদি এই সংখ্যাটির শেষে 5 থাকতো, তাহলে 365-কে যদি ভাগ করতে 180, তাহলে অবশিষ্ট কত থাকতো? দেখো তো, 180 দুগুণী 360, 365 থেকে 360 গেলে থাকতো কত? 5, অবশিষ্ট 5 আছে। তাহলে এখানে 365, তাহলে একে 3 বারং 36, 360, অবশিষ্ট কত থাকতো? 5। এখানেও অবশিষ্ট থাকতো 5, এখানেও অবশিষ্ট থাকতো, এখানে 5 নামতো, অবশিষ্ট থাকতো 5, এখানেও দেখো অবশিষ্ট থাকতো 5। তার মানে লসাগু দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে যদি ভাগশেষ 5 থাকে অবশিষ্ট, তাহলে এদের প্রত্যেকটি সংখ্যা দ্বারা সেই সংখ্যাটিকে ভাগ করলেও ভাগশেষ 5 থাকবে। আশা করি কনসেপ্টটা তোমরা একেবারে ক্লিয়ার বুঝতে পেরেছো। তাহলে এখন আমাদের কাজ কি? দেখো, যে এদের লসাগু বের করা এবং 5 অঙ্কের একটা ক্ষুদ্রতম সংখ্যা বের করা, ওই সংখ্যাকে লসাগু দ্বারা ভাগ করা। ভাগ করে যদি ভাগশেষ 5 থাকে, তাহলে সেটাই হবে আমাদের নির্ণয় অ্যান্সার। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের লসাগুটা বের করা 180। তাহলে আমরা লিখতে পারি যে দেওয়া আছে ঘন্টাগুলো যে সময় পর পর, ঘন্টাগুলো এত সময় পর পর বাজে, তাই না? তাহলে ঘন্টাগুলো যথাক্রমে 45, 30 প্রথমে আছে, 30, 45, 15 ও 60 মিনিট পর পর বাজে। এবার আমরা লিখবো কি? সময়গুলোর লসাগু সমান সমান 180। এটা ডিটেলস করা লাগবে না 180, কারণ আমরা খতে কিন্তু অলরেডি করে ফেলেছি 180, তাই না? এবার আমরা কি করব? যে 5 অঙ্কের একটা ক্ষুদ্রতম সংখ্যা নিব। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটা নিব? যেটা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিগালি হয় সেটা। তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি
5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? এটাই হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এখন কাজটি 180 দিয়ে এই ক্ষুদ্রতম সংখ্যাকে আমাদের ভাগ করতে হবে। তাহলে এখন 180 এটা দিয়ে আমি ভাগ করব কি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে। তাহলে 180 100 কে ভাগ করতে পারে না, কারণ 100 ছোট। তাহলে 1000 এর মধ্যে 180 কয়বার যায়? আমি যদি 8 বার নিছে, তাহলে 8 100 800 8 8 64 বেশি হয়ে যাচ্ছে। আমি যদি 6 বার নিই, তাহলে 600 6 48 তাও বেশি হয়ে যাচ্ছে। তাহলে 5 বার নিতে পারবো সর্বোচ্চ। 1000 এর মধ্যে 180 সর্বোচ্চ 5 বার যাবে। 5 শূন্য 0, 5 8 40 শূন্য হাতের চাকে 4, 5 অক্ষে 5 আর 4 9। তাহলে 1000 থেকে 900 গেলে থাকে কত? 100। একটা শূন্য ছিল, একটা শূন্য নামায় নাও। 180 কে আবার 1000 এ ভাগ করতে হবে, মানে 1000 কে আবার 180 দ্বারা ভাগ করতে হবে, আবার 5 যাবে। তাহলে কত থাকবে? 900 হবে। ভাগ করলে ভাগশেষ থাকবে কত? 100। আমার কথা ছিল কি ভাগশেষ কত হতে হবে? 5। আচ্ছা, ভাগশেষ 5 হতে হবে, কিন্তু তার আগে আমরা দেখি মিলাই ফেলি। যদি ভাগশেষ কিছুই না থাকে, এরকম একটা সংখ্যা বের করতে পারি, তখন তার সাথে 5 যোগ করলেই তো হয়ে গেল। নিঃশেষে বিভাজ্যকৃত সংখ্যার সাথে যদি 5 যোগ করে দিই, তাহলে ভাগ করলে ভাগশেষ 5 থেকে যাবে। আগে দেখতে হবে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 180 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে এটা নিঃশেষে বিভাজ্য নয়। তাহলে এই সংখ্যাটি থেকে যদি 100 কমাই দিতাম আমি, এই যে 10,000 থেকে যদি 100 কমাই দিতাম, না থাকতো 100, তাহলে তো এখানে আর কোনো সংখ্যা থাকতো না, নিঃশেষে ভাগ হয়ে যেত। তাহলে 100 যদি কমাই দিই আমরা, তাহলে সংখ্যাটি কত আসতেছে দেখো তো। এই যে 10,000, এখান থেকে 100 কমাই দাও, তাহলে কত আসতেছে দেখো তো? 9,900 তাই আসতেছে। এখন 9,900 কি 5 অঙ্কের না 4 অঙ্কের দেখো তো? 1 2 3 4, 4টা অঙ্ক। আমার বলছে 5 অঙ্কের হতে হবে। তাহলে এটা কিন্তু আর নেওয়া যাচ্ছে না, মানে বিয়োগ আর করার সুযোগ নাই। কারণ বিয়োগ করলেই তো, একও যদি বিয়োগ করি তাও হবে 9,999, 4 অঙ্ক বিশিষ্ট হয়ে যাচ্ছে, 5 অঙ্ক আর হচ্ছে না। তাহলে এখন আমাদের বিয়োগ করার যেহেতু সুযোগ নাই, তাহলে কত যোগ করলে যোগফল 180 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে সেটা দেখি। এখন এখানে 100 আছে, যদি এখানে 180 থাকতো, তাহলে 180 আছে, 180 ওকে 180 আরো একবার যেত। তাহলে এখানে 180 বানাইতে গেলে কত যোগ করা লাগবে? 80 যোগ করা লাগবে। এবং এই সংখ্যাটির সাথে যদি আমি 80 যোগ করি, তাহলে কিন্তু সংখ্যাটি 180 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। আর যদি আরো 5 যোগ করে দিই, তাহলে নিঃশেষে বিভাজ্য হচ্ছে না, কারণ 5 বেশি যোগ করছি। তাহলে কত থাকবে শেষে? 5 থেকে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই সংখ্যার সাথে এখন যদি 85 যোগ করি, তাহলে সংখ্যাটি নিঃশেষে ভাগ হবে না, এবং ভাগ করলে শেষে থেকে যাবে কত? 5। তাহলে আমরা লিখতে পারি যে, সংক্ষেপে লিখে দিই আমি, 10,000 এর সাথে 85 যোগ করলে যোগফল, সরি, যোগ করলে যে সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যাকে, আচ্ছা, 85 সংখ্যার সাথে যোগ করলে যে সংখ্যা পাওয়া যায় না লিখে যোগ করলে সংখ্যাটি হয় সেটা আগে বের করি। 1000 এর সাথে 85 যোগ করলে, অথবা আমরা এখানে লিখি ডাইরেক্ট যোগ করে দিই, অতএব 1000 যোগ 85 কত হচ্ছে দেখো তো? সরি, 10,000 যোগ 85, 10,085 এটা পেলাম। এখন লিখতে হবে অতএব এই যে 10,085 এই সংখ্যাটি হবে নির্ণেয় সংখ্যা। অতএব এত ই হচ্ছে নির্ণেয় সংখ্যা। এই যে নির্ণেয় সংখ্যা বলছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এটাই হচ্ছে সেই নির্ণেয় সংখ্যা, অথবা এতই হচ্ছে 5 অঙ্কের সেই ক্ষুদ্রতম সংখ্যা, সেটাও লিখতে পারো। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এই যে 10,085। এখন আমরা দেখি যে 180 দ্বারা ভাগ করলে আসলে 10,085 কে 5 অবশিষ্ট থাকে কিনা। ঠিক আছে, এটা আমরা ছোট করে দেখি, এখানেই দেখি। 180 দ্বারা ভাগ করব কত? 10,085 কে। তাহলে 1008 এর মধ্যে 180 যায় কয়বার? 5 বার, তাই না?
5 বার নিলে কত হয়? 900। তাহলে কত থাকে দেখো তো, 8 0 1 108। ওকে, এবার 5 নামাও, তাহলে 1085 মধ্যে কতবার যাবে? 180। আমরা যদি 10 বার নিই তাহলে 180 গুণ 10 তাহলে কত? 1800। সরি, এখানে তো 1085 আছে। তাহলে আমি 1085 মধ্যে 5 বার নিলে হচ্ছে 900, আর যদি 6 বার নিই তাহলে কত হচ্ছে দেখো তো? 180 গুণ 6, 6 শূন্য শূন্য, 6টা 48 8, হাতে থাকে 4, 6 কে 6 আর 4 10। তাহলে 180 যদি 6 বার নিই আমরা তাহলে 1080 হয়। তাহলে 6 বার নিলে হচ্ছে 1080। দেখো তো অবশিষ্ট কত থেকে গেল? 5 থেকে গেল। তাহলে কিন্তু আমরা পেয়ে গেছি, আমাদের অ্যান্সার 100% সঠিক আছে। এখন আরো একটা কথা আছে এখানে। কথাটা হচ্ছে, এখন আর একটা শুদ্ধি পরীক্ষা আছে, সেটা তোমরা বাসায় বসে করবা। সেটা হচ্ছে যে আমরা এখানে যে 4টা সংখ্যা পেয়েছিলাম, 30 দ্বারা একে ভাগ করে দেখো, ভাগশেষ 5 থাকবে। 45 দ্বারা একে ভাগ করে দেখো, ভাগশেষ 5 থাকবে। 15 দ্বারা ভাগ করে দেখো, ভাগশেষ 5 থাকবে। 60 দ্বারা ভাগ করে দেখো, ভাগশেষ 5 থাকবে। এই 4টি দ্বারাই ভাগ করে দেখো, ভাগশেষ 5 থাকবে। যদি না হয় তাহলে অ্যান্সারটি হয়নি। যেহেতু আমি বলেছি অ্যান্সারটি 100% ঠিক আছে, তোমাদের কাজ হচ্ছে প্রত্যেকটি সংখ্যাটা রেখে বাসায় বসে বসে ভাগ করবা, দেখবে মিলে গেছে, এবং আরো মজা পাবা তখন তোমরা। ওকে, আজকে এ পর্যন্ত, এবং আশা করি আজকে সৃজনশীলটি খুব ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো। আমরা এই সৃজনশীলের উপরে অধ্যায়ে আর একটা ক্লাস নিব, সেটা আগামী ক্লাস, এবং এই ক্লাসটি দেখার জন্য তোমাদের অগ্রিম শুভকামনা। আল্লাহ হাফেজ।